ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এইচপিজি ক্লাসেস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। এর আগের ভিডিওগুলোতে আমি যথারীতি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং এই ভিডিওটি পুরো দেখার পর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 আমরা যদি দেখি, লাক্সমিকান্তের এই বিখ্যাত বইটি থেকে আমরা যদি এইভাবে আলোচনাগুলো করতে থাকি তাহলে আমাদের বিষয়গুলো খুবই স্পষ্ট হবে এবং এখান থেকে হিস্ট্রি বা পলিটি থেকে যে কোশ্চেনগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো আমরা করে আসতে পারবো। Indian Independence Act 1947. On February 20, 1947, the British Prime Minister Clement Attlee declared that the British rule in India would end by June 30, 1948. এটি একটি বিশেষ ঘোষণা ছিল। ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওই সময় ছিলেন ক্লিমেন্ট এটলি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্লিমেন্ট এটলি, এবং উনি 20 ফেব্রুয়ারি 1947 একটি ঘোষণা করেছিলেন, ডিক্লেয়ার দ্যাট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া উড এন্ড বাই জুন 30, 1948, অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে 30শে জুন নাগাদ ভারতবর্ষ কে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে এবং অর্থাৎ ব্রিটিশ রুল ভারতবর্ষের বুকে শেষ করে দেওয়া হবে, সমাপ্তি ঘোষণা করা হবে। আফটার পিস দ্য পাওয়ার উড বি ট্রান্সফার টু রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ডস, এবং তার সাথে এটাও ঘোষণা করা হয় যে তারপরে যে ক্ষমতা বা সত্তা সেটি ট্রান্সফার করে দেওয়া হবে রেসপন্সিবল ইন্ডিয়ান হ্যান্ডস, অর্থাৎ দায়িত্বশীল ভারতীয় নেতা নেত্রীদের হাতে। দিস অ্যানাউন্সমেন্ট ওয়াজ ফলোড বাই দ্য অ্যাজিটেশন বাই দ্য মুসলিম লীগ ডিমান্ডিং পার্টিশন অফ দ্য কান্ট্রি। কিন্তু এই ঘোষণাটি মানে মুসলিম লীগের ক্ষেত্রে খুবই এলার্জেটিক ছিল, তাদের এলার্জি হচ্ছিল এবং ডিমান্ড করছিল তারা পার্টিশন, বারবার তারা ডিমান্ড করছিল যে ভারতবর্ষের বিভাজন, পার্টিশন অফ দ্য কান্ট্রি, অ্যাগেইন অন জুন 3, 1947। আবার 3রা জুন 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট মেড ইট ক্লিয়ার দ্যাট এনি কনস্টিটিউশন ফ্রেমড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর্মড ইন 1946 cannot apply to those parts of the country which were unwilling to accept it। এবং এই কথাটির মধ্যেই দেশ বিভাজনের বীজ আরও একটু যেন অক্সিজেন পেল। কীরকমভাবে না, ব্রিটিশ গভর্নমেন্ট এই মর্মে, অর্থাৎ যখন মুসলিম লীগ এই ঘোষণার বিরোধিতা করছে এবং তারা চাইছে যে দেশ বিভাজিত হোক, এই মর্মে ব্রিটিশ গভর্নমেন্ট আবার এই ম্যাটারটিকে ক্লারিফাই করার জন্য বলল যে কনস্টিটিউশন, যে রকমই কনস্টিটিউশন ফ্রেম করা হোক না কেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, ঠিক আছে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়েছিল 1946-এ আমরা জানি, এবং এর প্রথম অধিবেশন 9 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে হয়, সেই গণপরিষদ বা সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যাই কনস্টিটিউশন ফ্রেম করুক না কেন সেটি অ্যাপ্লাই করা যাবে না ভারতবর্ষের ওই অংশগুলোতে, ওই পার্টগুলোতে যেখানের মানুষজন সেই সংবিধানটিকে চাইবে না, আনউইলিং টু অ্যাকসেপ্ট ইট, গ্রহণ করতে চাইবে না। এই কথাটি অবশ্য অত্যন্ত যুক্তিযুক্ত, কারণ ভারতবর্ষে একটি সংবিধান ফ্রেম করা হলো তার মানে এই নয় যে ভারতবর্ষের সমস্ত অঞ্চলের মানুষকে সেটি অ্যাকসেপ্ট করে নিতে হবে, জোর করে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটাই ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল কি যে 1946 খ্রিস্টাব্দে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয় এবং সেই অ্যাসেম্বলি যাই সংবিধান ফ্রেম করুক না কেন সেই সংবিধান সেই সমস্ত অংশ ভারতবর্ষের সেই সমস্ত অঞ্চলের মানুষজনদের জন্য যারা এটি চায়নি, এই সংবিধানকে মেনে নিতে পারবেন না বা অ্যাকসেপ্ট করবেন না, তাদের জন্য কখনোই লাগু হবে না। অন দ্য সেম ডে, June 3, 1947, Lord Mountbatten, the Viceroy of India, put forth the partition প্ল্যান। এটা তিনি প্ল্যান দিয়েছিলেন 3 জুন 1947 খ্রিস্টাব্দে লর্ড মাউন্টব্যাটেন, অর্থাৎ তিনি ওই সময়কার ভারতের ভাইসরয় ছিলেন। তিনি যে প্ল্যানিংটি ডেলিভার করেছিলেন সেই প্ল্যানটি আমরা সবাই জানি মাউন্টব্যাটেন প্ল্যান নামে পরিচিত। এই মাউন্টব্যাটেন প্ল্যান খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কালে ভারতবর্ষে আমরা যাই বিভাজনের পরবর্তী যে ব্যাপারগুলো দেখতে পাই, ভারতবর্ষের বিভিন্ন প্রিন্সলি স্টেটসগুলোকে সর্দার বল্লভভাই প্যাটেল কীভাবে ভারতবর্ষের সাথে অঙ্গীভূত করলেন, এরকম যাবতীয় বিভাজন সংক্রান্ত ব্যাপার, সেগুলো কিন্তু তার সমস্ত বীজ এই মাউন্টব্যাটেন প্ল্যানের মধ্যে ছিল। এই প্ল্যানটি, দ্য প্ল্যান ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ।
একটা মোটামুটি, এর আগে আমরা দেখি রাজাজি ফর্মুলা থেকে শুরু করে ক্যাবিনেট মিশন, এরকম অনেক মিশন বা ফর্মুলা ভারতবর্ষের নেতা নেত্রীদের কাছে তুলে ধরা হয়েছিল, কোনোটাই কিন্তু সেরকমভাবে সমাধান সূত্র নিয়ে আসতে পারেনি। শেষমেশ মাউন্টব্যাটেন প্ল্যানিং কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় পক্ষই কিন্তু মেনে নিয়েছিল, অ্যাকসেপ্টেড বাই দ্য কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ। ইমিডিয়েট এফেক্ট ওয়াজ গিভেন টু দ্য প্ল্যান বাই ইনঅ্যাক্টিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবং এই প্ল্যানটিকে ইমিডিয়েট এফেক্ট করার সাথে সাথে ভারতবর্ষের স্বাধীনতা আইন অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এটিকে লাগু করা হয়। এবং আমরা এখন দেখে নেব এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো। একদম প্রথমে আমরা 1 নম্বরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্ড ডিক্লেয়ার্ড ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভেরিয়ান স্টেট ফ্রম আগস্ট 15, 1947, যে দিনটিকে আমরা ভারতবর্ষের খুবই খুশির দিন। আমরা এখন এর 75 সাল পূর্ণ হওয়ার পরে আজাদি কা অমৃত মহোৎসব মানাচ্ছি। সেই 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ রুলকে শেষ করে দিয়ে ব্রিটিশ রুলের সমাপ্তি ঘোষণা করা হয় এবং ভারতবর্ষকে একটি স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বর ফিচারে কি দেখতে পাচ্ছি, এবং এই যে ভারতবর্ষের স্বাধীনতার ঘোষণা এটি কোন আইনের দ্বারা করা হয়েছিল যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর কী হবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। ঠিক আছে, 2 নম্বরে দেখে নিই, ইট প্রোভাইডেড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ক্রিয়েশন অফ 2 ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন্স অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইথ দ্য রাইট টু সেসিড ফ্রম দ্য ব্রিটিশ কমনওয়েলথ। অর্থাৎ ব্রিটিশ কমনওয়েলথ থেকে বেরিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটোকেই, ব্রিটিশ কমনওয়েলথ থেকে বেরিয়ে এখানে সিসির যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, ইট প্রোভাইডেড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়ান ক্রিয়েশন অফ 2 ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন। অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ভারতবর্ষকে বিভাজিত করলো এবং ইন্ডিপেন্ডেন্ট দুটো ডোমিনিয়ন সৃষ্টি করা হলো, একটা হচ্ছে পাকিস্তান, একটি ইন্ডিয়া। ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন গঠন করা হলো উইথ দ্য রাইট টু সিসিড এখানে, এবং এই দুটো ডোমিনিয়নকেই অধিকার দেওয়া হলো তারা ব্রিটিশ কমনওয়েলথ থেকে অপসৃত হতে পারবে, অর্থাৎ বেরিয়ে আসতে পারবে। এরপরে আমরা যদি 3 নম্বরে দেখি, ইট অ্যাবলিশড দ্য অফিস অফ ভাইসরয় অ্যান্ড প্রোভাইডেড ফর ইচ ডোমিনিয়ন এ গভর্নর জেনারেল। ঠিক আছে, এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে প্রথমবার ভাইসরয় পোস্টটিকে অ্যাবলিশ করে দেওয়া হলো এবং দুটো ডোমিনিয়নকেই, যেমনটা আমি এখন বললাম যে দুটো ডোমিনিয়ন গঠন করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল, পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান। ঠিক আছে, ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুটো ডোমিনিয়নকেই বলা হলো তারা গভর্নর জেনারেল করতে পারবেন, হু ওয়াজ টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য ব্রিটিশ কিং, এবং ওই যে গভর্নর জেনারেল পাকিস্তান এবং ভারতের অ্যাপয়েন্ট হবে সেটা কে অ্যাপয়েন্ট করবেন, ব্রিটিশ কিং, অন দ্য অ্যাডভাইস অফ দ্য ডোমিনিয়ন ক্যাবিনেট। ভারত এবং পাকিস্তানের যে ডোমিনিয়ন ক্যাবিনেট, আমরা এই আলোচনায় আসবো এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আলোচনার পরে, তাদের রেকমেন্ডেশনের উপর, তাদের অ্যাডভাইসের উপর, তাদের উপদেশের উপর ভিত্তি করে ব্রিটিশ কিং ভারতবর্ষের এবং পাকিস্তানের এই দুটো ডোমিনিয়নেরই গভর্নর জেনারেল নিযুক্ত করবেন, অ্যাপয়েন্ট করবেন। এটাও এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে বলা হয়। হিজ ম্যাজেস্টিজ গভর্নমেন্ট ইন ব্রিটেন ওয়াজ টু হ্যাভ নো রেসপন্সিবিলিটি উইথ রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর পাকিস্তান, এবং ব্রিটেনের রাজা বা রানী আর কোনোভাবেই দায়িত্বশীল থাকবেন না ভারতবর্ষ বা পাকিস্তানের সরকারের রেসপেক্টে, এই ব্যাপারটি বলা হয়। তাহলে আমরা 3টি ফিচারে কী দেখতে পেলাম, ব্রিটিশ রুল সমাপ্ত করা হলো এবং ভারতকে একটি ইন্ডিপেন্ডেন্ট সোভেরিয়ান স্টেট হিসেবে ঘোষণা করা হলো 15 আগস্ট। এটা পার্টিশনটিকে মেনে নেওয়া হলো, ইন্ডিয়া এবং ক্রিয়েশন করা হলো ইন্ডিপেন্ডেন্ট দুটো ডোমিনিয়ন, স্বতন্ত্র দুটো ডোমিনিয়ন, একটি ইন্ডিয়া এবং একটি পাকিস্তান, এবং তাদেরকে অপসৃত অর্থাৎ সরে যাওয়ার অধিকার দেওয়া হলো ব্রিটিশ কমনওয়েলথ থেকে, বা আমরা যেটাকে কমনওয়েলথ বলি। কমনওয়েলথ গেমস আমরা জানি যে দেশগুলো কমনওয়েলথ গেমসে খেলে সেই সমস্ত দেশগুলো সবই একসময় ব্রিটিশদের কলোনি ছিল এবং সেই কমনওয়েলথ থেকে তারা বেরিয়ে আসতে পারবে চাইলে। এছাড়াও অ্যাবলিশ করা হলো ভাইসরয় পদটিকে এবং গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হলো দুটো ডোমিনিয়নের জন্যই, এবং সেখানে ওই দুটো ডোমিনিয়ন অর্থাৎ ভারত এবং পাকিস্তানের যে ক্যাবিনেট তাদের অ্যাডভাইসের উপর ভিত্তি করে ব্রিটিশ কিং তাদেরকে অ্যাপয়েন্ট করবেন। তবে ব্রিটিশ রাজা বা রানীর কোনো ধরনের কোনো দায়শীলতা বা দায়িত্ব থাকবে না ভারতবর্ষের সরকারের রেসপেক্টে বা পাকিস্তানের সরকারের রেসপেক্টে। এতটা আমরা বুঝতে পারলাম। এর পরের যে ফিচারটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, it empowered the constituent assemblies
of the two dominion to frame and adopt any constitution for their respective nations and to repeal any act of the British Parliament, including the Independence Act itself. অর্থাৎ এই 4 নম্বরে বলা হয়েছিল যে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এম্পাওয়ার অর্থাৎ শক্তি দিয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে এই ক্ষমতা দিয়েছিল যে দুটো ডোমিনিয়নই তাদের নিজেদের জন্য সংবিধান ফ্রেম করতে পারবে, অর্থাৎ সংবিধান তৈরি করতে পারবে এবং অ্যাডাপ্ট করতে পারবে, নিজেদেরকে নিজেরা অঙ্গীকৃত করবে, আত্মার্পিত করবে, বা আমরা যেরকমভাবে দেখি অ্যাডাপ্ট, ইনেক্ট এই শব্দগুলো, এগুলো করতে পারবে রেসপেক্টিভ নেশনস অর্থাৎ নিজেদের দেশের জন্য। দুটো ডোমিনিয়নের কথা আমি আগেও বললাম, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই দুটো ডোমিনিয়ন তাদের নিজেদের জন্য সংবিধান ফ্রেম করতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে, যে কোনো সংবিধান যেটা তারা নিজেদের জন্য বানাবে সেই সংবিধান তারা অ্যাকসেপ্ট করতে পারবে, এবং রিপিল এনি অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট, এতদিন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের যা অ্যাক্ট বা যা কিছু ভারতবর্ষের জন্য পাস করা হয়েছিল তার যে কোনো অ্যাক্টকে তারা রিপিল করতে পারবে, অর্থাৎ সরিয়ে দিতে পারবে, ইনক্লুডিং দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এই যে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এই ব্যাপারটিকে এম্পাওয়ার করছে, সেই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটি পর্যন্ত ভারতবর্ষে এবং পাকিস্তানের ডোমিনিয়ন স্টেট ওই যে কোনো ব্রিটিশ আইনকে তারা বাতিল করতে পারবে। এরপরে আসি নাম্বার 5, ইট এম্পাওয়ার্ড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ অফ বোথ দ্য ডোমিনিয়ন টু লেজিসলেট ফর দেয়ার রেসপেক্টিভ টেরিটরিজ till the new constitutions were drafted and enforced। আমরা সবাই জানি যে ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের পরে ভারতবর্ষের যে সংবিধান সভা, সেই সংবিধান সভা পুরো মাত্রায় সংবিধান তৈরির কাজ করছিল। একইভাবে পাকিস্তানের বুকে পাকিস্তানের যে সংবিধান সভা তাদের সংবিধান তৈরির কাজ করছিল, এবং এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টেই বলে দেওয়া হয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা যে গণপরিষদ গঠন করা হয়েছে দুটো দেশেই সংবিধান রচনার জন্য, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপাতত দুটো দেশের ক্ষেত্রেই আইনসভার কাজ করবে, ঠিক আছে, এবং বোথ দ্য ডোমিনিয়ন টু লেজিসলেট ফর দেয়ার রেসপেক্টিভ টেরিটরিজ টিল দ্য নিউ কনস্টিটিউশন ওয়ার ড্রাফটেড অ্যান্ড এনফোর্সড, যতদিন না পর্যন্ত নতুন কোনো সংবিধান ড্রাফট তৈরি হচ্ছে এবং সেটা এনফোর্স হচ্ছে। নো অ্যাক্ট অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট পাস্ট আফটার আগস্ট 15, অর্থাৎ ভারত স্বাধীন হয়ে গেছে 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে, তারপরে ভারতকে নিয়ে বা ভারতের সম্বন্ধিত কোনো অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে আর পাস হবে না, ওয়াজ টু এক্সটেন্ড টু আইদার অফ দ্য নিউ ডোমিনিয়ন আনলেস ইট ওয়াজ এক্সটেন্ডেড thereto by law of the legislature of the dominion। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। পরের যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি, ইট অ্যাবলিশড দ্য অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার্ড হিজ ফাংশন টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স। তাহলে আমরা এটা দেখেছিলাম যে ভারতবর্ষের জন্য একটি পোস্ট তৈরি করা হয়েছিল। আমরা যখন 1858-এর ভারত শাসন আইন আমরা দেখি বা সিপাহি মিউটিনির পরে, তখন আমরা পড়েছিলাম যে সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ ভারত সচিবের একটি পদ তৈরি করা হয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যখন ভারত স্বাধীন হচ্ছে, এই পদটিকে অ্যাবলিশ করা হয় অর্থাৎ তুলে দেওয়া হয় ইন্ডিয়ার জন্য, অ্যান্ড ট্রান্সফার্ড হিজ ফাংশন, এবং এই ভারত সচিবের যে পোস্টটি সেটিকে তার কাজটা বদলে দেওয়া হয় টু দ্য সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স, অর্থাৎ তার কাজটা করা হয় সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, যে পোস্টটার নাম ছিল সেটা করা হলো সেক্রেটারি অফ স্টেট ফর কমনওয়েলথ অ্যাফেয়ার্স। ঠিক আছে, অর্থাৎ ভারত সচিব যিনি ছিলেন সেই পদটিকে কমনওয়েলথ অ্যাফেয়ার্সের সচিব বলা হতে লাগলো এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্য দিয়ে। ঠিক আছে, পরে আমরা দেখি, ইট প্রোক্লেমড দ্য ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্টসি ওভার দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটস অ্যান্ড ট্রিটি রিলেশনস উইথ ট্রাইবাল এরিয়াস ফ্রম আগস্ট 15, 1947। খুবই ইম্পর্টেন্ট, এটা দাবি করেছিল দ্য ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্টসি ওভার দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটসগুলো যদিও তারা স্বাধীন ছিল এবং তারা নিজের মতো করে নিজের এলাকায় শাসন চালাচ্ছিল, কিন্তু তাদের উপর একটা প্যারামাউন্টসি ছিল, তাদের উপর সেই প্যারামাউন্টসিটিকে এটা প্রোক্লেম করেছিল ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্টসি, অর্থাৎ ব্রিটিশ যে প্রিন্সলি স্টেটস আমাদের ভারতবর্ষের বুকে যেমন জুনাগড়, হায়দ্রাবাদ, এগুলোর উপরে ব্রিটিশের যে প্যারামাউন্টসি ছিল সেটাকে ল্যাপস করা হলো, এবং ট্রাইবাল এরিয়াসগুলোর উপর যে প্যারামাউন্টসি ছিল সেটাকে ল্যাপস করা হলো এই ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্য দিয়ে। ঠিক আছে, এবং সেটা কবে থেকে ইনেক্ট হলো? 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে। এরপরে আমরা যদি দেখি 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি,
it granted freedom to the Indian princely states either to join the dominion of India or dominion of Pakistan or to remain independent. এই জিনিসটি, এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে পড়ি, আমরা দেখি সবার প্রথমে যে উনি 550 থেকে বেশি প্রিন্সলি স্টেটসকে ভারতবর্ষের অঙ্গীভূত করতে দারুণ ভূমিকা পালন করেছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী বা হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই যে ব্যাপারটা, এটা তাকে এত খাটাখাটনি করতে হয়েছিল মাউন্টব্যাটেন প্ল্যানিং এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের এই পয়েন্টটির জন্য। এখানে বলা হয়েছে যে ভারতবর্ষের যে প্রিন্সলি স্টেটসগুলো ছিল, অর্থাৎ রাজা বা রাজ পরিবারের অধীনে যে সমস্ত জায়গাগুলো শাসিত হতো, যারা ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে ছিল না, এই রকম জায়গাগুলো সম্পর্কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা মাউন্টব্যাটেন প্ল্যানিংয়ে যে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যে ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটসগুলো স্বতন্ত্র থাকবে, তারা যে কোনো এই যে দুটো ডোমিনিয়ন গড়ে তোলা হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং ডোমিনিয়ন অফ পাকিস্তান। তো এই প্রিন্সলি স্টেটগুলোকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তারা ইন্ডিয়ার সাথেও যেতে পারে, আবার তারা পাকিস্তানের সাথেও যেতে পারে। এছাড়াও আরেকটি অপশন তাদেরকে দেওয়া হয়েছিল অর টু রিমেইন ইন্ডিপেন্ডেন্ট, তারা আবার স্বতন্ত্রও থাকতে পারে। যেমন কাশ্মীরের যিনি রাজা ছিলেন তিনি চেয়েছিলেন স্বতন্ত্র থাকতে, কিন্তু কাশ্মীরের যে ভৌগোলিক অবস্থান, সেখানে ভারত এবং পাকিস্তান দুটো দেশের ক্ষেত্রেই তাকে স্বতন্ত্র থাকতে দেওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধাজনক ছিল, এবং ভারত সেক্ষেত্রে পাকিস্তানকে ডিফেন্ড করে এবং কাশ্মীরের ভরসা জিতে নেয়। কাশ্মীরের মহারাজা ভারতবর্ষের সাথে চুক্তি করেন এবং ভারতবর্ষের অঙ্গীভূত হন এবং পাকিস্তানকে ডিফেন্ড করা হয়। এই ব্যাপারটি আমরা সকলেই জানি। তো এই যে ইন্ডিয়া এবং ডোমিনিয়ন অফ পাকিস্তান, এই দুটোতেই যেতে পারবে অথবা তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে, এই ব্যাপারটি প্রিন্সলি স্টেটগুলোর সম্পর্কে বলা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে, এবং মাউন্টব্যাটেন প্ল্যানিংয়ের মধ্যেও এই কথাটি বলা হয়েছিল। এরপরে আমরা 9 নম্বর পয়েন্টে কি দেখতে পাচ্ছি, It provided for the governance of each of the dominions and the provinces by the Government of India Act of 1935 till the new constitutions were framed. The dominions were, however, authorized to make modification in the act. তাহলে এখানে বলা হয়েছিল যতদিন পর্যন্ত এই ডোমিনিয়নগুলোতে বা তার প্রভিন্সগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ততদিন পর্যন্ত কার্যকরী হবে। আমি আগেও বলেছিলাম, এর লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অর্থাৎ 1935 সালের যে ভারত শাসন আইন, এটার মধ্যে আমরা ভারতবর্ষের সংবিধানের অনেক রিফ্লেকশন দেখতে পাই। তো এই কথা বলা হয়েছিল যে টিল দ্য নিউ কনস্টিটিউশন ওয়ার ফ্রেম, যতদিন না নতুন সংবিধান ফ্রেম হচ্ছে ততদিন পর্যন্ত 1935 সালের যে ভারত শাসন আইন, তার উপর বেশ করে গভর্নেন্স অর্থাৎ যে সরকারি মানে সত্তা, এই ব্যাপারটি চলবে। দ্য ডোমিনিয়ন্স ওয়ার হাউএভার অথরাইজ টু মেক মডিফিকেশন ইন দ্য অ্যাক্ট, এবং চাইলে ডোমিনিয়ন্স অর্থাৎ ভারত বা পাকিস্তান তার নিজ নিজ জায়গায় এই 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেটিতে মডিফাই করতে পারবেন। পরের পয়েন্টটা আসি, ইট ডিপ্রাইভড দ্য ব্রিটিশ monarchs of his right to veto bills or ask for reservation of certain bills for his approval, but this right was reserved for the Governor General. The Governor General would have full power to assent to any bill in the name of His Majesty. এটা ডিপ্রাইভড অর্থাৎ ব্রিটিশ মোনার্চির যে পাওয়ারটা আমরা এতদিন পর্যন্ত দেখেছিলাম সেইটিকে ডিপ্রাইভ করা হলো প্রথমবার। ঠিক আছে, তার যে অধিকার ছিল ভেটো বিলস আস্ক ফর রিজার্ভেশন অফ সার্টেন বিলস ফর হিজ অ্যাপ্রুভাল, এই ব্যাপারগুলোকে ডিপ্রাইভ করা হলো। বাট দিস রাইট ওয়াজ রিজার্ভড for the Governor General. The Governor General would have full power to assent to any bill in the name of His Majesty. ঠিক আছে, এরপরে আসি, এবং এক্ষেত্রে ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল যদি বলা হয় স্বাধীন ভারতবর্ষের, তো মাউন্ট ব্যাটেনকেই ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসেবে ব্রিটিশ কিং তিনি অ্যাপয়েন্ট করেছিলেন, এবং ভারতবর্ষের যতদিন পর্যন্ত না সেই ভারতবর্ষের তার নিজের গভর্নেন্স সিস্টেমটিকে বা সংবিধান সভার যে কাজগুলো ছিল সেইগুলো কমপ্লিট না হচ্ছিল, ততদিন পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে তিনি ছিলেন। ইট যে ডেজিগনেটেড দ্য গভর্নর জেনারেল, 11 নম্বর আমরা যে পয়েন্টটি দেখতে পাচ্ছি, ইট ডেজিগনেটেড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রভিন্সিয়াল গভর্নর্স অ্যাজ কনস্টিটিউশনাল নমিনাল হেডস অফ দ্য স্টেটস। দে ওয়ার মেড টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য রেসপেক্টিভ কাউন্সিল অফ মিনিস্টার্স ইন অল ম্যাটার্স। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই। ইট ড্রপড দ্য টাইটেল অফ এম্পায়ার অফ ইন্ডিয়া ফ্রম দ্য রয়্যাল টাইটেলস অফ দ্য কিং অফ ইংল্যান্ড। ঠিক আছে, এই প্রথম ইট ড্রপড দ্য টাইটেল অফ এম্পায়ার অফ ইন্ডিয়া
এম্পায়ার অফ ইন্ডিয়া যে টাইটেল সেটাকে ড্রপ করা হলো ফ্রম দ্য রয়্যাল টাইটেলস অফ দ্য কিং অফ ইংল্যান্ড। ঠিক আছে, it discontinued the appointment to civil services and reservation of posts by the Secretary of State for India. The members of the civil services appointed before August 15, 1947 would continue to enjoy all benefits that they were entitled to till that time. এটা খুবই ইম্পর্টেন্ট সিভিল সার্ভিসের জন্য বিশেষ করে। ইট ডিসকন্টিনিউড, এটা ডিসকন্টিনিউ করেছিল দ্য অ্যাপয়েন্টমেন্ট টু সিভিল সার্ভিসেস অ্যান্ড রিজার্ভেশন অফ পোস্ট বাই দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তাহলে সিভিল সার্ভিস রিক্রুটমেন্টটাকে অ্যাপয়েন্টমেন্টটাকে ডিসকন্টিনিউ করেছিল এবং রিজার্ভেশন অফ পোস্ট বাই দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া অর্থাৎ ভারত সচিব দ্বারা যে রিজার্ভেশনের ব্যাপারটি বিভিন্ন পোস্টে এটাকে ডিসকন্টিনিউ করা হয়েছিল। তবে যে সমস্ত মেম্বাররা অ্যাপয়েন্ট হয়েছিলেন 15 আগস্ট 1947 আগে তাদেরকে কন্টিনিউ করা হয়েছিল, তাদেরকে সমস্ত বেনিফিট এবং এন্টাইটেলমেন্ট দেওয়া হচ্ছিল। তো at the stroke of midnight of 14 and 15 August 1947, the British rule came to an end and power was transferred to the two new independent dominions of India and Pakistan. তাহলে মিডনাইট আমরা যে 14-15 আগস্টের যে মধ্যরাত্রি সেখানে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে সমাপ্তি ঘোষণা করা হয় এবং পুরো পাওয়ার ট্রান্সফার করে দেওয়া হয় দুটো নতুন ডোমিনিয়নের হাতে, একটি ভারত এবং একটি পাকিস্তান। লর্ড মাউন্টব্যাটেন বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল, আমি বললাম একটু আগেই লর্ড মাউন্টব্যাটেন বিকেম দ্য ফার্স্ট গভর্নর জেনারেল, এটা খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট গভর্নর জেনারেল অফ নিউ ডোমিনিয়ন অফ ইন্ডিয়া। হি সোর ইন জওয়াহরলাল নেহরু অ্যাজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ জওয়াহরলাল নেহরু প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন এবং যেহেতু যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল সেখানে তিনি সবচেয়ে সর্বোচ্চ পদে ছিলেন এবং সেই জায়গা থেকেই তাকেই দায়িত্ব দেওয়া হয় ফার্স্ট প্রাইম মিনিস্টার হিসেবে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফর্মড ইন 1946 বিকেম দ্য পার্লামেন্ট অফ দ্য ইন্ডিয়ান ডোমিনিয়ন, এবং এই আগেও বলা হয়েছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকেই পার্লামেন্ট হিসেবে ট্রিট করা হবে, যেটা 1946 খ্রিস্টাব্দে গড়ে তোলা হয়েছিল। আমরা পরের চ্যাপ্টারে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথম ইলেকশন কবে হয়, কতজন মেম্বার ছিলেন, বিভিন্ন কমিটি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এর বেসিক ফিচার্সগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা আমি এখন বললাম যে 1946 খ্রিস্টাব্দে একটি ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টকেই বলা হয় যতক্ষণ না পাওয়ার ট্রান্সফার হচ্ছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের শাসন ব্যবস্থাকে দেখার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য কিছু নেতা নেত্রীকে নিয়ে ভারতবর্ষে একটি ইন্টারিম গভর্নমেন্ট গড়ে তোলা হয়েছিল। সেখানে আমরা একেবারে প্রথমে যে নামটি পাচ্ছি তিনি হচ্ছেন জওয়াহরলাল নেহরু। তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল। আমরা যদি দেখি ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল, অর্থাৎ তাকে প্রাইম মিনিস্টার বলা হচ্ছে না, কিন্তু তাকে কি বলা হচ্ছে, ওনাকে ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল। ঠিক আছে, এক্সটার্নাল অ্যাফেয়ার এবং কমনওয়েলথ রিলেশন এই ম্যাটারগুলো তার হাতে ছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে পরবর্তীকালে যিনি প্রধানমন্ত্রী, এই ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল, যে কাউন্সিলটি বানানো হয়েছিল, প্রেসিডেন্ট তো অবশ্যই ভাইসরয় ছিলেন সেই সময়, যিনি ভারতবর্ষে ভাইসরয় ছিলেন অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল হিসেবে কাজ করছিলেন জওয়াহরলাল নেহরু, এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রণালয় এবং কমনওয়েলথ রিলেশন ব্যাপারগুলো তার দায়িত্বেই ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম হোম এবং ইনফরমেশন ও ব্রডকাস্টিং, পরেও যে প্রথম মন্ত্রিসভা, প্রথম ক্যাবিনেট হয় ভারতবর্ষে, সেখানেও সর্দার বল্লভভাই প্যাটেল হোম মিনিস্টার ছিলেন, ভারতবর্ষের প্রথম গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আমরা দেখতে পাচ্ছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, উনি ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার ছিলেন আমরা বলতে পারি যখন ইন্টারিম গভর্নমেন্ট গড়ে তোলা হয়েছিল। জন মাথায় ছিলেন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাই। জগজীবন রাম, যিনি সবচেয়ে বেশি দিন মন্ত্রী থাকার রেকর্ড করেছিলেন 32 বছর, তিনি লেবার মিনিস্টার ছিলেন। সর্দার বলদেব সিং ডিফেন্স মিনিস্টার ছিলেন। সিএস ভাবা ওয়ার্কস, মাইন্স অ্যান্ড পাওয়ার এর দায়িত্বে ছিলেন। লিয়াকত আলী খান ফাইন্যান্সের দায়িত্বে ছিলেন। এরপরে আমরা দেখছি আব্দুর রব নিস্তার পোস্টস অ্যান্ড এয়ার, আসফ আলী রেলওয়েজ অ্যান্ড ট্রান্সপোর্ট, সি রাজাগোপালাচারী এডুকেশন অ্যান্ড আর্টস। ঠিক আছে, চন্দ্রীগড় চন্দ্রীগড় কমার্স, গজনফর আলী খান হেলথ, যোগিন্দর নাথ মন্ডল ল। তো আমরা এখানে যে নিচে বিশেষ নোটটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য মেম্বার্স অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ওয়ার মেম্বার অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। আমি আগে বললাম যে যিনি ভাইসরয় ছিলেন অর্থাৎ লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন
ব্যাটেন এবং তার আন্ডারে যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল বারবার বলছি, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জওয়াহরলাল নেহরু, ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল। ঠিক আছে, এরপরে আমরা দেখি দ্য ভাইসরয় কন্টিনিউড টু বি দ্য হেড অফ দ্য কাউন্সিল, তিনি সর্বোচ্চ পদে ছিলেন, বাট জওয়াহরলাল নেহরু ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল, যে পদটি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখছি, এটি বেশি ইম্পর্টেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট থেকে প্রশ্ন হয় না, এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ভারতবর্ষের প্রথম ক্যাবিনেট, প্রথম মন্ত্রিসভা, সেখানে আমরা জওয়াহরলাল নেহরুকে দেখতে পাচ্ছি, প্রাইম মিনিস্টার ছিলেন প্রথম, এক্সটার্নাল অ্যাফেয়ার অর্থাৎ বিদেশ মন্ত্রণালয় এবং কমনওয়েলথ অ্যাফেয়ার্স রিলেশন, এই ব্যাপারগুলো তার হাতে ছিল। সায়েন্টিফিক রিসার্চ, এটিও তিনি নিজের হাতে এই দপ্তরটিকে রেখেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল হোম, ইনফরমেশন, ব্রডকাস্টিং। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফুড, এগ্রিকালচার। মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী। ডক্টর জন মাথাই রেলওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার, ভারতবর্ষের প্রথম ক্যাবিনেট। আর কে সানমুগাম চেট্টি, ফিনান্স মিনিস্টার, ভারতবর্ষের প্রথম। ঠিক আছে, সানমুগাম চেট্টি। ডক্টর বি আর আম্বেদকর, ভারতবর্ষের প্রথম ল মিনিস্টার, আইনমন্ত্রী। জগজীবন রাম, ভারতবর্ষের প্রথম লেবার, শ্রম মন্ত্রণালয়। সর্দার বলদেব সিং, প্রথম ডিফেন্স মিনিস্ট্রি। রাজকুমারী অমৃত কৌর, হেলথ মিনিস্টার, প্রথম ক্যাবিনেটের। ঠিক আছে, তো এই নামগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং কপিতে বা ডায়েরিতে নোট করে রাখবেন, এখান থেকে প্রশ্ন কিন্তু হয়। ভারতবর্ষের যে প্রথম ক্যাবিনেট, ফার্স্ট ক্যাবিনেট 1947, এখান থেকে অবশ্যই প্রশ্ন হয়। এর পরের চ্যাপ্টারে এখানে কয়েকজন মেম্বারের কথা বাকি ছিল। সিএইচ ভাবা, প্রথম কমার্স মিনিস্টার। রফি আহমেদ কিডওয়াই, কমিউনিকেশন মিনিস্টার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিজেপির প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সাপ্লাই তার হাতে ছিল। এবং VN গাডগিল, উনি ওয়ার্কস, মাইন্স এবং পাওয়ার মিনিস্টার ছিলেন। তো এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ক্যাবিনেট। আর এর পরের চ্যাপ্টারগুলোতে আমরা এক এক করে ক্রমানুসারে আলোচনা করে যাব। আপনারা ভিডিওগুলো পুরো দেখবেন, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।